বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা এই অধ্যায়ের 8.3 128 পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। এই বিষয়টুকু নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটির পরিসর ছোট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা এবং ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। Audio Jungle. 128 পৃষ্ঠার মাঝ বরাবর 8.3 জীবে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ। মেন্ডেলের গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল জীবে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ। আমরা এই ঘটনাটা পড়ার আগে আমরা প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বিষয় জানি। আমাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে। মানুষের দেহ উদাহরণ যদি বলি, মানুষের যে বৈশিষ্ট্যগুলো আমরা ওপর থেকে দেখতে পাই, অর্থাৎ ছেলেটা দেখতে সুন্দর, ছেলেটার চুলগুলো সুন্দর, ছেলেটার চোখ দুটো সুন্দর, এটা মেয়ের ক্ষেত্রেও ঘটতে পারে। এরপরে বলা হচ্ছে, দেখা যাচ্ছে কি ছেলেটার অন্তর ভালো কি খারাপ সেটা তোমার প্রকাশ চিহ্ন দিয়ে বুঝতে পারবে না, তার সাথে বেড়াইলে তার আচরণ দেখে বোঝা যায়, কিন্তু মাঝে মাঝে বোঝাও যায় না। দেখা যাচ্ছে কি আমরা ভাবি ভালো লোক, কিন্তু হয়েছে কাজগুলো কি খারাপ, এমন হয়। বা খারাপ লোক ভাবছি, তার দিয়ে ভালো কাজ হচ্ছে, এমন অনেক সময় ঘটে। কিছু বৈশিষ্ট্য আছে যেটা বাহ্যিকভাবে প্রকাশ পায় এবং আমরা সহজে বুঝতে পারি, সেগুলো বলে প্রকট বৈশিষ্ট্য। কিছু বৈশিষ্ট্য ভিতরে থেকে যায়, পরবর্তী বংশধর বা পরম্পরায় দেখতে পাই, আমরা সুদীর্ঘ সময়ের মাধ্যমে দেখতে পাই, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই দুইটি বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দুইটা বৈশিষ্ট্যই প্রাণীর জন্য জরুরি। একটা বৈশিষ্ট্য খুব সহজে প্রকাশ পায়, আর একটা বৈশিষ্ট্য ভিতরে থাকে কিন্তু প্রকাশ পায় কিন্তু বংশ পরম্পরায়, অর্থাৎ এক বংশে বোঝা যায় না। মানুষের ক্ষেত্রে যেমন 3 বংশ ধরে বোঝা যাবে ওরা গরিব ছিল না ধনী ছিল, ওরা দেখা যাচ্ছে ভালো ছিল না খারাপ ছিল, এইভাবে বলা যায়। কিন্তু দেখো, একজনের কম্পেয়ার করে বলে দেওয়া যায় না লোকটা খারাপ ভালো। দেখতে হয় তার বাবা কেমন ছিল, পরিবারটা কেমন, তারপরে যে আচরণ দেখে বোঝা যায় ভালো। চোর কেমন হয় জানো? 2 ধরনের হয়, এক পেটের দায়ে চোর আর এক স্বভাবগত চোর। যারা স্বভাবগত চোর কখনোই পরিবর্তন হয় না, কারণ তার ভিতরে প্রচ্ছন্ন জিন আছেই। কিন্তু দেখা যাচ্ছে যে পেটের দায়ে চোর, তার ভিতরে প্রচ্ছন্ন জিন নেই, কিন্তু সে আসলে চোর না, খিদের তাড়নায় চোর। এই যে বিষয়টা দেখার বিষয় আছে। তাহলে প্রকট আর প্রচ্ছন্ন বিষয়টা আমরা কি দেখলাম, যে প্রকট বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, কিন্তু প্রচ্ছন্ন বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, যেটা ভিতরে লুকায়িত অবস্থায় থাকে। এই বলা হয়েছে তোমাদের বইতে। এবারে আমরা ডিটেলসে একটু বর্ণনা পড়ে দেখি। তোমরা এর মাঝে জেনে গেছো যে জীবদেহে প্রাথমিক স্তরে জিনের মাধ্যমে বংশ হতে বংশান্তরে বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়, অর্থাৎ এক বংশ থেকে আরেক বংশে স্থানান্তর হয়। অর্থাৎ দাদা থেকে বাপের ভিতর বৈশিষ্ট্য আছে, বাপের ভিতর থেকে আমার থেকে আমার ছেলে মেয়ের আমার ছেলে মেয়ের মধ্য দিয়ে আমার নাতিপুতির, এইভাবে বৈশিষ্ট্য বহন হয়। ফুলের রং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় মেন্ডেল লক্ষ্য করেন যে মটরশুঁটি ফুলের রং হয় সাদা নয়তো বেগুনি হয়। অর্থাৎ আমাদের যেমন হয়, উদ্ভিদের ক্ষেত্রেও তাই হয়। অর্থাৎ মাতৃ উদ্ভিদের গুণাগুণ আমরা অপত্য উদ্ভিদের মাঝে পাই। অর্থাৎ একটি নির্দিষ্ট জিন ফুলের রং নির্ধারণ করে থাকে। প্রতিটি স্বতন্ত্র উদ্ভিদ প্রত্যেকটি জিনের 2টি করে প্রতিরূপ আছে, যারা একটি পিতা এবং অন্যটি মাতার কাছ থেকে এসেছে। অর্থাৎ যে নতুন উদ্ভিদ বা অপত্য উদ্ভিদ জন্মায় তা মাতৃ গুণাগুণ সম্পন্ন হয় বা পিতৃ গুণাগুণ সম্পন্ন হয়। নতুন কোনো বৈশিষ্ট্য তারা বাইরে থেকে পায় না, কারণ এর ভিতরে তো অন্য কোনো পদার্থ বা বস্তু আসেনি। তাদের যদি পরাগায়নটা সঠিকভাবে হয়, তাহলে মাতৃ অথবা পিতৃ বৈশিষ্ট্যই তাদের মাঝে প্রকাশ পাবে। জিনের এই প্রতিরূপ দুটিকে অ্যালিল বলা হয়। ডিপ্লয়েড জীবের 2টি অ্যালিল একই রকম বা ভিন্ন হতে পারে। অর্থাৎ ডিপ্লয়েড জীবের অ্যালিলগুলো ভিন্ন হতে পারে, আবার একই রকম হতে পারে। একই রকম হলে বলে হোমোজাইগাস। অর্থাৎ হোমো শব্দের অর্থ একই, হেটেরো শব্দের অর্থ পৃথক বা আলাদা। যদি অ্যালিল 2টি একই রকম হয় তখন তাকে হোমোজাইগাস, আর ভিন্ন হলে হেটেরোজাইগাস বলা হয়। কোনো নির্দিষ্ট জীবের অ্যালিলগুলো তার জিনোটাইপ এবং দৃশ্যমান বাহ্যিক
বৈশিষ্ট্যগুলো তার ফিনোটাইপ বলে। অর্থাৎ যেগুলো আমরা বলছিলাম যে দৃশ্যমান প্রকট বৈশিষ্ট্যগুলোকে বলা হয় ফিনোটাইপ এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলোকে বলা হচ্ছে জিনোটাইপ। হেটেরোজাইগাস জীবের ভিন্ন অ্যালাইল দুটির যে অ্যালাইলটির বৈশিষ্ট্য প্রকাশ পায় অর্থাৎ ফিনোটাইপের প্রাধান্য বিস্তার করে অর্থাৎ প্রকট জিন, সেটিকে প্রকট জিন নামে পরিচিত। মেন্ডেলের লম্বা ও খাটো উদ্ভিদের পরীক্ষায় F1 প্রজন্মের সবকটি উদ্ভিদ লম্বা হয়েছিল, কারণ উদ্ভিদের লম্বা লক্ষণটি অ্যালিলটি ছিল প্রকট, অর্থাৎ প্রথম প্রজন্মে সব কিছু প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। অপরদিকে যে জিনটি জীবদেহের বাহ্যিক বৈশিষ্ট্য বা ফিনোটাইপ প্রকাশিত হয় না তাকে প্রচ্ছন্ন জিন বলে। আগের উদাহরণে সেটি ছিল খাটো উদ্ভিদের জিন, অর্থাৎ এটা পরবর্তী প্রজন্মে হয়তো বা প্রকাশ পেতে পারে। আবার প্রকাশ যদি নাও পায় তাও এমন না যে এই প্রচ্ছন্ন জিনটা থাকে না, আসলে প্রচ্ছন্ন জিনের উপস্থিতিও আছে, প্রকট জিনের উপস্থিতিও আছে, এটা পরিবেশ অনুযায়ী প্রকাশ পায়। এতটুকুই আলোচনা ছিল তোমাদের এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা মেন্ডেলের মতবাদ সম্পর্কে পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশুনো করো এবং এই ভিডিওটি সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।